4 বছর পর দিল্লি থেকে আইএএস হয়ে ফিরল স্বামী। গ্রামে স্ত্রী এবং নিজের 2 জোয়ান বোনকে মজুরি করতে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। গ্রামের এক প্রান্তে একটি ছোট কাঁচা ঘর ছিল, যার দেওয়াল মাটির হলেও সেই ঘরের ভেতরে থাকা মানুষগুলোর মন খুব শক্ত ছিল। সেই ঘরে থাকত বাদল, তার স্ত্রী সিয়া এবং তার 2 ছোট বোন নেহা আর কাজল। বাবা মায়ের মৃত্যুর পর বাদলই ছিল সেই ঘরের একমাত্র সাহারা। সেই ছিল ভাই, সেই ছিল ছেলে, আর সেই ছিল ওই ঘরের আশা। বাদলের স্বভাব খুব শান্ত ছিল। সে কম কথা বলত, কিন্তু যখনই কথা বলত তার কথার মধ্যে এক আলাদা সত্যতা আর আত্মবিশ্বাস থাকত। তার চোখে সবসময় একটা স্বপ্ন ঝিলিক দিত, আইএএস অফিসার হবার স্বপ্ন। সেই স্বপ্নটা শুধু তার একার ছিল না, বরং তার পুরো পরিবারের স্বপ্ন ছিল। প্রতিদিন সূর্য ওঠার আগেই বাদল উঠে পড়ত। সে আঙিনায় রাখা পুরনো কাঠের টেবিলের কাছে বসে নিজের বই খুলে নিত। ঠান্ডা হাওয়া বইত, কিন্তু সে মন না হারিয়ে এক নাগাড়ে পড়ে যেত। সিয়া প্রতিদিন সকালে উঠে উনুন ধরাত। সে চুপচাপ বাদলের পাশে চা রেখে দিত আর তাকে অপলক দেখত। সিয়ার মুখে ক্লান্তি থাকত, কিন্তু যখন সে বাদলকে পড়াশোনা করতে দেখত তখন তার মুখে এক অদ্ভুত শান্তি চলে আসত। নেহা আর কাজলও তাদের দালাকে দেখে গর্ব অনুভব করত। নেহা পড়াশোনায় খুব ভালো ছিল, আর কাজল তখনও ছোট ছিল, কিন্তু সেও তার দাদার মতো বড় হবার স্বপ্ন দেখত। একদিন বিকেলের সময় সূর্য ধীরে ধীরে ডুবছিল। বাদল আঙিনায় বসেছিল আর সিয়া তার পাশে দাঁড়িয়েছিল। বাদল অনেকক্ষণ চুপ ছিল। সিয়া অনুভব করল সে কিছু ভাবছে। সে আলতো করে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আপনি এত চুপ কেন? বাদল তার দিকে তাকাল। তার চোখে একটা সিদ্ধান্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, আমি ফয়সালা করে নিয়েছি, আমি দিল্লি যাব। সিয়া এটা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে ভাবল হয়তো সে ভুল শুনেছে। সে আবার জিজ্ঞেস করল, দিল্লি কেন? বাদল দীর্ঘশ্বাস ফেলে বলল, আইএএস হওয়ার জন্য। এখানে থেকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব না। যদি আমাকে বড় কিছু করতে হয় তবে আমাকে দিল্লি যেতেই হবে। এটা শুনতেই সিয়ার হৃদস্পন্দন বেড়ে গেল। সে কখনো ভাবেনি বাদল তাকে ছেড়ে এত দূরে চলে যাবে। তখনই নেহা আর কাজলও সেখানে চলে এলো। তারা যখন এই কথা শুনল তাদের চোখে জল চলে এলো। কাজল কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আপনি আমাদের ছেড়ে যাবেন না। বাদল তাকে কাছে ডেকে তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের জন্যই যাচ্ছি, যাতে একদিন তোমাদের কারো সামনে মাথা নত করতে না হয়। সেদিন রাতে কেউ ঠিকমতো ঘুমাতে পারল না। সিয়া সারা রাত জেগে থাকল। তার মনে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল বিশ্বাস। সে জানত তার স্বামী দুর্বল নয়। পরের দিন সকালে সে তার বাক্স থেকে বিয়ের গয়না বের করল। সেই গয়নাগুলো তার কাছে খুব দামি ছিল, কিন্তু তার চেয়েও বেশি দামি ছিল বাদলের স্বপ্ন। সে সেই গয়নাগুলো বাদলের হাতে রেখে দিল। বাদল অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব কি? সিয়া বলল, এটা তোমার স্বপ্নের শুরু। বাদলের চোখে জল চলে এলো। সে বলল, আমি এটা নিতে পারব না। সিয়া হেসে বলল, যদি তুমি এটা না নাও তবে আমি বুঝব তোমার নিজের স্বপ্নের উপর ভরসা নেই। বাদল চুপ হয়ে গেল। সে গয়নাগুলো নিল। সেদিন সে তার স্ত্রীর চোখে এমন এক বিশ্বাস দেখল যা তাকে ভেতর থেকে মজবুত করে দিল। কিছুদিন পরেই সেই দিনটি চলে এলো যখন বাদলকে দিল্লির জন্যে বের হতে হল। পুরো পরিবার বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। সিয়ার চোখের জল থামছিল না। নেহা আর কাজল তাদের দাদার হাত ধরে দাঁড়িয়েছিল। বাস আসার শব্দ শোনা গেল। বাদল তার স্ত্রী আর বোনদের দিকে তাকাল। সে বলল, আমি কথা দিচ্ছি, আমি আইএএস হয়ে ফিরব, আর সেদিন তোমাদের কোনো কিছুর অভাব হবে না। সে সিয়ার চোখের জল মুছিয়ে বাসে উঠে পড়ল। বাস ধীরে ধীরে এগোতে শুরু করল। সিয়া, নেহা আর কাজল তাকে চলে যেতে দেখল যতক্ষণ না বাসটি চোখের আড়ালে চলে গেল। দিল্লি পৌঁছে বাদলের জীবন পুরোপুরি বদলে গেল। সেখানে নিজের বলতে কেউ ছিল না। সে একটা ছোট ঘরে থাকত, যেখানে শুধু একটা ভাঙা পাখা ছিল। অনেক সময় তার কাছে খাওয়ার টাকাও থাকত না। সে দিনে লাইব্রেরিতে যেত আর রাতে মজুরি করত, যাতে নিজের খরচ চালাতে পারে। অনেক রাত সে না খেয়ে কাটিয়েছে, কিন্তু সে কখনো হার মানেনি। ওদিকে গ্রামে সিয়া নিজের চোখের জল লুকিয়ে নিজের দায়িত্ব সামলে নিল। সে প্রতিদিন তার ননদদের খেয়াল রাখত, কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষের নজর বদলাতে শুরু করল। ভানু প্রতাপ, যে তাদের আত্মীয় ছিল, এখন প্রায়ই তাদের ঘরের আশেপাশে ঘুরঘুর করত। তার নজর ছিল সেই ঘর আর জমির ওপর। সিয়া তার নজর বুঝতে পারত, কিন্তু সে চুপ থাকত, কারণ সে একা ছিল। সময় বয়ে চলল। শুরুতে বাদলের ফোন আসত,
সে তার স্ত্রী আর বোনদের সাথে কথা বলত, কিন্তু একদিন হঠাৎ তার ফোন আসা বন্ধ হয়ে গেল। প্রথমে সিয়া ভাবল সে পড়াশোনায় ব্যস্ত থাকবে, কিন্তু যখন অনেক দিন কেটে গেল তখন তার বুক কাঁপতে শুরু করল। প্রতিদিন সে ফোনের অপেক্ষা করত, প্রতি রাতে সে ভগবানের কাছে প্রার্থনা করত, কিন্তু কোনো খবর এলো না। ধীরে ধীরে 1 মাস কাটল, তারপর 2 মাস, তারপর 1 বছর। গ্রামের লোক কথা বলতে শুরু করল, কেউ কেউ বলতো সে আর ফিরবে না। এটা শুনে সিয়ার মন ভেঙে যেত, কিন্তু সে কখনো বিশ্বাস হারাত না। সে জানত যে তার বাদল নিশ্চয়ই ফিরবে, কিন্তু সে জানত না যে আগামী সময় তার জীবন পুরোপুরি বদলে দিতে চলেছে। বাদল চলে যাবার পর শুরুর কয়েক মাস সিয়ার জন্য আশায় ভরা ছিল। প্রতি দ্বিতীয় বা তৃতীয় দিনে বাদলের ফোন চলে আসত। যখনই তার ফোন আসত, সিয়ার চোখে এক আলাদা চমক চলে আসত। সে তাড়াতাড়ি নেহা আর কাজলকে ডাকত আর বলতো, দেখো তোমাদের ভারিয়ার ফোন। নেহা আর কাজল দৌড়ে তার কাছে আসত আর ফোনটাকে এমনভাবে ধরত যেন সেটা কোনো অমূল্য রত্ন। বাদল সবসময় তাদের জিজ্ঞেস করত, তোমরা ঠিক আছো তো, কোনো অসুবিধে নেই তো? আর প্রতিবার সিয়া একই জবাব দিত, আমরা সব ঠিক আছি, আপনি শুধু নিজের আর পড়াশোনার খেয়াল রাখুন। সে কখনো নিজের কষ্ট বা সমস্যার কথা বলত না, কারণ সে জানত বাদল যদি দুশ্চিন্তায় পড়ে যায় তবে তার স্বপ্ন দুর্বল হয়ে পড়বে। ধীরে ধীরে সময় কাটতে থাকল। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, তারপর 2 সপ্তাহ। আর হঠাৎ বাদলের ফোন আসা বন্ধ হয়ে গেল। প্রথমে সিয়া ভাবল হয়তো সে পড়াশোনায় খুব ব্যস্ত। সে নিজেকে বোঝালো যে আইএএসের প্রস্তুতি সহজ নয়, তাতে পুরো মন দিতে হয়। কিন্তু যখন 1 মাস কেটে গেল আর বাদলের কোনো ফোন এলো না, তখন তার মনে ভয় দানা বাজতে শুরু করল। সে প্রতিদিন গ্রামের সেই ছোট মোবাইলের দোকানে যেত যেখান থেকে বাদল ফোন করত, আর দোকানদারকে জিজ্ঞেস করত, দিল্লি থেকে কি কোনো ফোন এসেছে? দোকানদার প্রতিবার মাথা নেড়ে না বলে দিত। সিয়ার মন ভারাক্রান্ত হয়ে যেত, কিন্তু তবুও সে আশা ছাড়ত না। সে প্রতিদিন সন্ধ্যায় দরজার বাইরে দাঁড়িয়ে সেই রাস্তার দিকে তাকিয়ে থাকত যেখান দিয়ে বাদল গিয়েছিল। তার মনে হতো হয়তো হঠাৎ সে সামনে চলে আসবে আর বলবে, আমি ফিরে এসেছি। কিন্তু প্রতিদিন শুধু দীর্ঘ অপেক্ষাই মিলত। ওদিকে গ্রামের মানুষের নজর ধীরে ধীরে বদলে যাচ্ছিল। আগে যেখানে মানুষ সিয়ার সাথে সম্মানের সাথে কথা বলত, এখন তারাই তার সামনে টিপ্পনি কাটত। একদিন সিয়া যখন কুয়োতে জল ভরতে গেল, তখন কিছু মহিলা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের মধ্যে একজন মহিলা নিচুস্বরে বলল, যে লোকের এত সময় ধরে কোনো হদিস নেই, সে কখনো ফেরে না। দ্বিতীয় মহিলা হেসে বলল, শহরে গিয়ে মানুষ নিজের পুরনো জীবন ভুলে যায়। এটা শুনে সিয়ার মন ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না। সে চুপচাপ জল নিয়ে বাড়িতে চলে এলো। সে নিজের চোখের জল মুছল আর নিজেকে বলল, আমার বাদল এমন নয়, সে নিশ্চয়ই ফিরবে। কিন্তু আসল বিপদ এখনও শুরু হওয়া বাকি ছিল। ভানু প্রতাপ, যে বাদলের খুড়ততো ভাই ছিল, এখন প্রকাশ্যেই তাদের বাড়ির আশেপাশে আসতে শুরু করল। তার নজর ছিল সেই বাড়ি আর জমির ওপর। সে জানত যে এখন এই বাড়িতে কোনো পুরুষ নেই, আর এটাই সুযোগ সবকিছু কেড়ে নেওয়ার। একদিন দুপুরের সময় সিয়া ঘরের ভেতরে রান্না করছিল, আর নেহা আর কাজল আঙিনায় বসেছিল। তখনই হঠাৎ দরজায় জোরে আওয়াজ হলো। নেহা ভয় পেয়ে দরজা খুলতে গেল। দরজার বাইরে ভানু প্রতাপ দাঁড়িয়েছিল, তার সাথে আরও 2 জন লোকও ছিল। তার চোখে অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কিছু না বলেই ঘরের ভেতরে চলে এলো আর চারদিকে তাকাতে শুরু করল, যেন সেই এই ঘরের মালিক। সিয়া সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, আপনি এখানে কেন এসেছেন? ভানুপ্রতাপ হেসে বলল, তোমাদের এই ঘর খালি করতে হবে। এটা শুনে সিয়া চুলকে গেল। সে বলল, এটা আমাদের ঘর, আমরা কেন খালি করব? ভানুপ্রতাপ পকেট থেকে কিছু কাগজ বের করে তার সামনে ছুঁড়ে দিল। সে বলল, বাদল এই ঘর আর জমি আমাকে বিক্রি করে দিয়েছে, এখন এই সবই আমার। এটা শুনতেই সিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁপা গলায় বলল, এটা মিথ্যে, আমার স্বামী এমনটা কখনো করতে পারেন না। ভানুপ্রতাপের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, সত্যি এটাই, আর যদি তোমরা এখনই ঘর খালি না করো তবে আমি তোমাদের জোর করে বের করে দেব। সিয়া তার পুরো সাহস এক করে বলল, আমরা কোথাও যাব না। এটা শুনতেই ভানুপ্রতাপ তার লোকেদের ইশারা করল। পরের মুহূর্তেই তারা ঘরের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলতে শুরু করল। বাসনপত্র, কাপড়, বই সব কিছু আঙিনায় ছড়িয়ে গেল। নেহা আর কাজল কাঁদতে লাগল। সিয়া তাদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সে একা ছিল। গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে তামাশা দেখল, কিন্তু কেউ তাদের সাহায্য করল না। কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। সিয়া, নেহা আর কাজল এখন রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের কাছে না ছিল ঘর, না ছিল কোনো সহায়।
সেদিন আকাশও যেন তাদের কষ্ট বুঝতে পারছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তিনজনে ভিজতে ভিজতে রাস্তার ধারে বসে পড়ল। নেহা কাঁদতে কাঁদতে বলল, বৌদি, এখন আমরা কোথায় যাব? সিয়ার কাছে কোনো জবাব ছিল না। সে তার বোনদের বুকে জড়িয়ে ধরল আর বলল, যতক্ষণ আমি বেঁচে আছি তোমাদের কিছু হতে দেব না। সেই রাতে তিনজনে মন্দিরের বাইরে বসে রাত কাটাল। ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার চেয়ে বেশি ঠান্ডা ছিল তাদের মনে। পরের দিন সিয়া সিদ্ধান্ত নিল যে সে হার মানবে না। সে গ্রামের জমিতে কাজ চাইতে গেল। জমির মালিক তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর বলল, কাজ মিলবে, কিন্তু মজুরি খুব কম হবে। সিয়া কিছু না বলে মাথা নত করল, কারণ তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সেই দিন থেকে তাদের জীবন বদলে গেল। এখন তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত মজুরি করত। তাদের নরম হাতে ফোসকা পড়ে গিয়েছিল, পায়ে ব্যথা থাকত, অনেক সময় তাদের খালি পেটে শুতে হতো। কিন্তু সিয়া কখনো হার মানেনি। সে প্রতি রাতে তার বোনদের সান্ত্বনা দিত আর বলতো, তোমাদের ভাইয়া নিশ্চয়ই ফিরবে। কিন্তু সে জানত না যে কপাল এখন এক এমন মোড় নিতে চলেছে যা তাদের জীবন চিরতরে বদলে দেবে। গ্রামে সেই সকালে এক অন্যরকম আলোড়ন ছিল। সূর্য এখনও ঠিকমতো ওঠেনি, কিন্তু গ্রামের মানুষ নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। সরপঞ্চের ঘরের সামনে মানুষের ভিড় জমেছিল। প্রত্যেকেই এক কথা বলছিল যে আজ জেলা সদর থেকে নতুন আইএএস অফিসার গ্রামের পরিদর্শনে আসতে চলেছেন। সরপঞ্চ বারবার মানুষকে বোঝাচ্ছিল, খেয়াল রেখো যেন কোনো ভুল না হয়, তিনি খুব কড়া অফিসার। গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছিল, ভাঙা দেওয়ালগুলোকে তড়িঘড়ি করে মাটি দিয়ে ঢাকা হচ্ছিল, যেন গ্রাম নিজের আসল অবস্থা লুকানোর চেষ্টা করছিল। কিন্তু গ্রামের এক প্রান্তে, যেখানে ক্ষেত শুরু হতো, সেখানে সেই একই সত্য দাঁড়িয়েছিল, যা কেউ মুছতে পারছিল না। সিয়া, নেহা আর কাজল ক্ষেতে মজুরি করছিল। তাদের হাত মাটিতে মাখামাখি হয়েছিল, কপালে ঘাম ছিল আর চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। রোদ ধীরে ধীরে তেজ হচ্ছিল, কিন্তু তারা না থেমে কাজ করে যাচ্ছিল, কারণ যদি তারা থামত তবে তারা সেই দিনের মজুরি পেত না। নেহা নিচু স্বরে বলল, বৌদি, আজ পুরো গ্রাম এত পরিষ্কার করা হচ্ছে কেন? সিয়া মাটি তুলতে তুলতে বলল, শুনেছি কোনো বড় অফিসার আসতে চলেছেন। কাজল নিষ্পাপ স্বরে জিজ্ঞেস করল, সেই অফিসার কি আমাদের সাহায্য করবেন? এটা শুনে সিয়া কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে তার বোনের দিকে তাকালো আর হালকা হাসির সাথে বলল, মা, এই দুনিয়ায় কেউ কারো সাহায্য করে না, প্রত্যেককে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। কিন্তু তার মনের ভেতরে কোথাও যেন এক ক্ষীণ আশা জেগে উঠেছিল, যা সে নিজেও বুঝতে পারছিল না। তখনই হঠাৎ দূর থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। গ্রামের দিকে সাদা রঙের অনেকগুলো গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। সেগুলোর সামনে পুলিশের গাড়ি ছিল। খেতে কাজ করা বাকি মজুররাও থেমে গিয়ে দেখতে লাগল। পুরো গ্রাম রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল। সিয়া, নেহা আর কাজলও কাজ থামিয়ে দূর থেকে দেখার চেষ্টা করল, কিন্তু তারা বেশি মন দিতে পারল না, কারণ তাদের ভয় ছিল যে যদি মালিক তাদের কাজ করতে না দেখে তবে তাদের মজুরি কেটে নেবে। ওদিকে রাস্তায় গাড়ির বহর থেমে গিয়েছিল। মাঝখানের গাড়ির দরজা খুলল আর সেখান থেকে এক লম্বা, সুঠাম আর আত্মবিশ্বাসী মানুষ বাইরে নামল। সে সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছিল, চোখে কালো চশমা ছিল আর তার মুখে এক গাম্ভীর্য ছিল। সে ধীরে ধীরে এগিয়ে চলল। সরপঞ্চ সঙ্গে সঙ্গে তার সামনে ঝুঁকে পড়ল আর বলল, স্বাগতম স্যার, আমাদের গ্রামে আপনাকে স্বাগতম। সেই মানুষটি কিছু না বলে চারদিকে তাকাতে লাগল। তার নজর যেন কাউকে খুঁজছিল। হঠাৎ তার নজর দূরে খেতে কাজ করতে থাকা ৩ মহিলার উপর পড়ল। তারা ৩ জন রোদে ঝুঁকে মাটি তুলছিল। সেই মানুষটির পদক্ষেপ হঠাৎ থেমে গেল। তার বুক ধড়ফড় করতে লাগল। সে ভালো করে দেখল, সেই মুখ, সেই চলন, ওটা অন্য কেউ হতে পারে না, ওটা সিয়া ছিল, আর তার সাথে তার ২ ছোট বোন নেহা আর কাজল। তার হাত কাঁপতে শুরু করল। তার চোখের সামনে ৪ বছর আগের সেই দিনটি ভেসে উঠল, যখন সে তাদের ছেড়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে ভেবেছিল যখন সে ফিরবে তখন তার স্ত্রী আর বোনেরা খুশিতে তাকে স্বাগত জানাবে, কিন্তু আজ তারা মজুরি করছিল। এই দৃশ্য তার হৃদয় ভেঙে দিচ্ছিল। ওদিকে সিয়া মাটি তুলছিল। তখনই সে অনুভব করল কেউ তাকে একনাগাড়ে দেখছে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার নজর সেই মানুষটির উপর পড়ল যে দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। প্রথমে সে তাকে চিনতে পারল না, কিন্তু যখন সেই মানুষটি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল, তার হৃদস্পন্দন বেড়ে গেল। যত সে কাছে আসতে লাগল, সিয়ার চোখ বড় হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে শুরু করল। তার হাত থেকে মাটি পড়ে গেল। সেই মানুষটি অন্য কেউ নয়, তার স্বামী বাদল ছিল। ৪ বছর পর আজ সে তার সামনে দাঁড়িয়েছিল। নেহা আর কাজলও যখনই তাদের দাদাকে দেখল, তারা স্তব্ধ হয়ে গেল। কাজলের চোখ থেকে জল ঝরতে শুরু করল। সে ধীরে ধীরে বলল, ভাইয়া। এই শব্দটা শুনতেই বাদল নিজেকে আর আটকে রাখতে পারল না।
সে দ্রুত তাদের কাছে এলো, তার চোখে জল ছিল। সে তার বোনদের বুকে জড়িয়ে ধরল। 4 বছরের কষ্ট সেই চোখের জলে বয়ে যাচ্ছিল। কিন্তু সিয়া এখনও চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল, কিন্তু তার মনে অনেক প্রশ্ন ছিল। বাদল তার দিকে তাকালো, তার গলা কাঁপছিল। সে ধীরে ধীরে বলল, সিয়া। এই সেই গলার আওয়াজ যার জন্য সিয়া 4 বছর অপেক্ষা করেছিল, কিন্তু আজ সেই আওয়াজে খুশি নয়, বরং কষ্ট ছিল। সিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে শান্তভাবে বলল, আপনার আসতে 4 বছর লেগে গেল। তার শব্দে অভিযোগ ছিল, কষ্ট ছিল, কিন্তু ভালোবাসাও ছিল। বাদলের কাছে কোনো জবাব ছিল না। সে শুধু বলল, আমাকে ক্ষমা করে দাও। তখনই নেহা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আপনি কোথায় ছিলেন? আপনি জানেন আমাদের সাথে কি হয়েছে? বাদল অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? কাজল কাঁদতে কাঁদতে বলল, ভানুপ্রতাপ আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। ও বলেছে যে আপনি বাড়িটা ওকে বিক্রি করে দিয়েছেন। এটা শুনতেই বাদলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার চোখে রাগ ফুটে উঠল। সে বলল, এটা মিথ্যে, আমি এমনটা কখনো করিনি। সিয়া তাই চোখের দিকে তাকিয়ে বলল, আমরা জানতাম আপনি এমনটা করতে পারেন না, কিন্তু আমাদের কোনো অবলম্বন ছিল না। এটা শুনে বাদলের মন ভেঙে গেল। সে তার স্ত্রী আর বোনদের অবস্থা দেখল। তাদের হাতে ফোসকা ছিল, তাদের জামাকাপড় পুরনো হয়ে গিয়েছিল, তাদের মুখে কষ্ট ছিল। সে মনে মনে এক সিদ্ধান্ত নিল। এখন সে শুধু তাদের স্বামী আর ভাই ছিল না, এখন সে এই জেলার আইএএস অফিসার ছিল। আর এখন সে তার পরিবারের সাথে হওয়া প্রতিটি অন্যায়ের হিসেব নেবে। সে নিজের চোখের জল মুছল আর দৃঢ় গলায় বলল, এখন সব কিছু বদলে যাবে। বাদলের গলায় যে দৃঢ়তা ছিল তা শুনে সিয়া, নেহা আর কাজল তিনজনেই তার দিকে তাকাতে লাগল। এটা সেই বাদলই ছিল, কিন্তু তবুও এখন সে আগের মতো ছিল না। তার মুখে এখন এক আলাদা আত্মবিশ্বাস ছিল, এক এমন শক্তি ছিল যা আগে কখনো ছিল না। কিন্তু সেই শক্তির পেছনে একজন স্বামীর কষ্ট আর একজন ভাইয়ের বেদনাও স্পষ্ট দেখা যাচ্ছিল। খেতে কাজ করা বাকি মজুর আর ক্ষেতের মালিকও এখন এটা বুঝে গিয়েছিল যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং এই গ্রামেরই বাদল, যে 4 বছর আগে এখান থেকে গিয়েছিল। গ্রামের মানুষ যারা আগে সিয়া আর তার বোনদের দুর্বল ভাবত, এখন ভয় আর লজ্জায় মাথা নত করে দাঁড়িয়েছিল। বাদল ধীরে ধীরে তার বোনদের হাত ধরল। তাদের হাতে পড়া ফোসকাগুলো দেখে তার বুক কেঁপে উঠল। সে কাপা গলায় জিজ্ঞেস করল, তোমরা এসব কি করে সহ্য করলে? নেহার চোখ দিয়ে জল ঝরতে শুরু করল। সে বলল, ভাইয়া, আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। যদি আমরা কাজ না করতাম তবে আমরা না খেয়ে মরে যেতাম। কাজল বলল, প্রতিদিন আমরা আপনার অপেক্ষা করতাম। আমাদের বিশ্বাস ছিল যে আপনি নিশ্চয়ই ফিরবেন। এটা শুনে বাদলের চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। সে শিয়ার দিকে তাকাল। শিয়া এখনও চুপ ছিল। তার মুখে 4 বছরের কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। বাদল আলতো করে বলল, এখন তোমাদের আর এসব সহ্য করার দরকার নেই। তারপর সে তার সাথে আসা পুলিশ অফিসারদের দিকে তাকালো আর কড়া গলায় বলল, এখনই ভানুপ্রতাপকে আমার সামনে আনা হোক। তার গলায় এতই আদেশ ছিল যে পুলিশ অফিসাররা সঙ্গে সঙ্গে কাজ শুরু করল। গ্রামের মানুষ অবাক হয়ে এসব দেখছিল। সেই ভানুপ্রতাপ, যে নিজেকে এই গ্রামের সবথেকে ক্ষমতাশালী লোক মনে করত, এখন তার জন্যে পুলিশ পাঠানো হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ভানুপ্রতাপের বাড়িতে পৌঁছে গেল। সেই সময় ভানুপ্রতাপ তার আঙিনায় বসে হুপা খাচ্ছিল। যখন সে পুলিশকে তার বাড়ির সামনে দেখল, সে চমকে গেল। পুলিশ অফিসার কড়া গলায় বলল, আপনাকে জেলাশাসক সাহেব ডেকেছেন। এটা শুনতেই ভানুপ্রতাপের মুখের রং উড়ে গেল। সে বুঝতে পারল কিছু একটা খুব বড় হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে নিয়ে সেই ক্ষেতে পৌঁছাল যেখানে বাদল দাঁড়িয়েছিল। যখনই ভানুপ্রতাপের নজর বাদলের ওপর পড়ল, তার হাত থেকে হুকা পড়ে গেল। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে যার পরিবারকে সে রাস্তায় নামিয়ে দিয়েছিল, সেই আজ আইএএস অফিসার হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। বাদল ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তার চোখে রাগ ছিল, কিন্তু গলা শান্ত ছিল। সে বলল, চিনলে আমাকে? ভানুপ্রতাপের ঠোঁট কাঁপতে শুরু করল। সে ভয়ে ভয়ে বলল, বাদল? বাদল বলল, হ্যাঁ, সেই বাদল যাকে তুমি দুর্বল ভেবেছিলে, সেই বাদল যার অনুপস্থিতির সুযোগ নিয়ে তুমি আমার পরিবারকে রাস্তায় নামিয়ে দিলে। ভানুপ্রতাপের কাছে কোনো জবাব ছিল না। তার অহংকার এখন ভয়ে বদলে গিয়েছিল। বাদল পকেট থেকে সেই কাগজগুলো বের করল যা পুলিশ ভানুপ্রতাপের বাড়ি থেকে উদ্ধার করেছিল। সে বলল, এই জাল কাগজ বানিয়ে তুমি আমার বাড়ি কেড়ে নিয়েছ। তোমার কি মনে হয়েছিল তুমি বেঁচে যাবে? ভানুপ্রতাপ কাঁপতে লাগল। সে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এটা শুনে বাদলের চোখে আগুন জ্বলে উঠল। সে কড়া গলায় বলল,
যখন আমার স্ত্রী আর বোন রাস্তায় ছিল তখন তো তোমার তাদের অসহায়তার ওপর দয়া হয়নি। আজ আমি তোমাকে কেন ক্ষমা করব? তারপর সে পুলিশ অফিসারদের দিকে তাকালো আর আদেশ দিল, একে এখনই গ্রেফতার করা হোক আর এর বিরুদ্ধে জালিয়াতি এবং সম্পত্তি কেড়ে নেওয়ার মামলা করা হোক। পুলিশ তৎক্ষণাৎ ভানু প্রতাপকে ধরে ফেলল। সে কাঁদতে লাগল, হাতে পায়ে ধরতে লাগল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। পুরো গ্রামের সামনে তার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। গ্রামের মানুষ, যারা আগে তামাশা দেখছিল, এখন মাথা নত করে দাঁড়িয়েছিল। তারা নিজেদের ভুল বুঝতে পারছিল। সরপঞ্চ ধীরে ধীরে বাদলের কাছে এলো। তার হাত জোড় করা ছিল। সে লজ্জিত হয়ে বলল, আমাদের ক্ষমা করে দিন সাহেব, আমরা আপনার স্ত্রী আর বোনদের সাহায্য করতে পারিনি। বাদল তার দিকে তাকালো। তার চোখে কষ্ট ছিল। সে বলল, যখন তাদের আপনাদের দরকার ছিল তখন আপনারা সবাই চুপ ছিলেন, কিন্তু এখন সব বদলে যাবে। এখন এই গ্রামে আর কারো সাথে অন্যায় হবে না। তারপর সে সিয়ার দিকে ফিরল। তার চোখে জল ছিল। সে ধীরে ধীরে বলল, এখন তোমাকে আর কোনো দুঃখ সহ্য করতে হবে না। সিয়ার চোখের জল বাঁধ মানল না। 4 বছরের কষ্ট, 4 বছরের অপেক্ষা আজ গিয়ে শেষ হল। কিন্তু তার মনেও এখনও একটা প্রশ্ন ছিল, এক এমন প্রশ্ন যার জবাব শুধু বাদলই দিতে পারত। সেই প্রশ্নটা এই ছিল যে এই 4 বছরে বাদল কোথায় ছিল, সে কখনো যোগাযোগ করার চেষ্টা কেন করেনি। আর এই প্রশ্নটাই এখন তাদের সম্পর্কের সবথেকে বড় পরীক্ষা হতে চলেছিল। গ্রামে ধীরে ধীরে সবকিছু শান্ত হতে শুরু করেছিল, কিন্তু সিয়ার মনের ভেতরে যে ঝড় চলছিল তা এখনও থামেনি। ভানু প্রতাপের গ্রেফতারের পর গ্রামের মানুষ নিজেদের বাড়ি ফিরে গিয়েছিল। ক্ষেত আবার খালি হয়ে গিয়েছিল। রোদ ধীরে ধীরে কমে আসছিল। বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল, যেন 4 বছরের কষ্ট এখনও সেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। সিয়া সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখ মাটির দিকে ছিল। বাদল তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার কাছে কোনো শব্দ ছিল না। সে আইএএস অফিসার ছিল। তার কাছে পুরো জেলার শক্তি ছিল, কিন্তু এই মুহূর্তে সে শুধু একজন স্বামী ছিল, যে তার স্ত্রীর চোখে নিজের জন্য জবাব খুঁজছিল। নেহা আর কাজল একটু দূরে দাঁড়িয়েছিল। তারা দুজনেই তাদের দাদাকে দেখে খুশি ছিল, কিন্তু তারাও বুঝতে পারছিল যে সিয়ার মনে এখনও অনেক কষ্ট আছে। সিয়া ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে জল ছিল, কিন্তু তার গলা স্থির ছিল। সে জিজ্ঞেস করল, একটা কথা বলুন, এই 4 বছর আপনি কোথায় ছিলেন? এই প্রশ্নটা শুনে বাদলের মনে যেন কোনো ভারী পাথর পড়ল। সে জানত এই প্রশ্নটা শুধু একটা প্রশ্ন নয়, বরং 4 বছরের অপেক্ষা, কষ্ট আর ভাঙা বিশ্বাসের কণ্ঠস্বর। সে দীর্ঘশ্বাস ফেলল। তার চোখও ভরে এলো। সে ধীরে ধীরে বলতে শুরু করল, যেদিন আমি দিল্লি পৌঁছলাম সবকিছু নতুন ছিল। নিজের কেউ ছিল না, কোনো আশ্রয় ছিল না। আমি একটা ছোট্ট ঘরে থাকতাম, যেখানে না ঠিকমতো আলো ছিল না বাতাস। অনেক সময় আমার কাছে খাওয়ার টাকাও থাকত না, কিন্তু প্রতিবার যখন আমি দুর্বল পড়তাম তোমার মুখ আমার মনে পড়ত আর আমি আবার উঠে বাড়াতাম। আমি প্রতিদিন লাইব্রেরিতে পড়তাম, রাতে মজুরি করতাম যাতে নিজের খরচ চালাতে পারি। সে কিছুক্ষণের জন্য থামল। তার চোখের সামনে সেই সময় আবার জীবন্ত হয়ে উঠল। সে আরও বলল, একদিন যখন আমি লাইব্রেরি থেকে ফিরছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। রাস্তা প্রায় খালি ছিল। তখনই হঠাৎ পেছন থেকে এক দ্রুতগামী গাড়ি এলো আর আমাকে জোরে ধাক্কা দিল। এটা শুনতেই সিয়ার শ্বাস আটকে গেল। নেহা আর কাজলও ভয়ে কাঁপতে লাগল। বাদল আরও বলল, সেই ধাক্কার পর আমার আর কিছু মনে নেই। যখন আমার চোখ খুলল আমি হাসপাতালে ছিলাম। আমার মাথায় গুরুতর চোট লেগেছিল। ডাক্তার বললেন যে আমি অনেক দিন ধরে অচৈতন্য ছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমার কিছুই মনে ছিল না। আমি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। আমার এটাও মনে ছিল না যে আমার কোনো পরিবার আছে, স্ত্রী আছে বা বোন আছে। আমার পুরো স্মৃতি চলে গিয়েছিল। এটা শুনতেই সিয়ার চোখের জল ঝরতে শুরু করল। তার বুক কেঁপে উঠল। সে কখনো ভাবেনি বাদলের সাথে এমন কিছু হয়েছে। বাদল বলতে লাগল, ডাক্তাররা আমার চিকিৎসা করলেন। তারা বললেন আমার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে পারে, কিন্তু সময় লাগবে। সেই সময় আমার কাছে কোনো কাগজ ছিল না, কোনো ফোন ছিল না যা দিয়ে আমি কারো সাথে যোগাযোগ করতে পারি। আমি একদম একা ছিলাম। আমি প্রতিদিন নিজেকে মনে করার চেষ্টা করতাম, কিন্তু কিছুই মনে পড়ত না। তার গলা কাঁপছিল। সে বলল, তারপর একদিন প্রায় 1.5 বছর পর হঠাৎ আমার সব কিছু মনে পড়ে গেল। আমার তোমার মুখ মনে পড়ল, আমাদের বিয়ে মনে পড়ল, আমার বোনদের মনে পড়ল, আমার গ্রাম মনে পড়ল, আমার স্বপ্ন মনে পড়ল।
সেদিন আমি অনুভব করলাম আমি কে আর আমাকে কি করতে হবে। সিয়া চুপচাপ তার কথা শুনছিল। তার মনের কষ্ট ধীরে ধীরে গলে যাচ্ছিল। বাদল আরও বলল, সেদিন আমি ফয়সালা করলাম যে এখন আমি আমার স্বপ্ন অসম্পূর্ণ রাখব না। আমি আগের চেয়েও বেশি পরিশ্রম শুরু করলাম। দিন রাত পড়াশোনা করলাম, নিজের পুরো শক্তি লাগিয়ে দিলাম, আর অবশেষে আমি আইএএস পরীক্ষায় পাশ করলাম। যেদিন আমি জানতে পারলাম আমি আইএএস হয়ে গেছি, সেদিন সবথেকে আগে আমার তোমার কথা মনে পড়েছিল। আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু আমার ট্রেনিং শুরু হয়ে গেল। যেমনই আমার ট্রেনিং শেষ হলো, আমি সবথেকে আগে এই গ্রামে আসার সিদ্ধান্ত নিলাম, কারণ আমি জানতাম আমার আসল পৃথিবী এখানেই। এটা শুনতেই সিয়ার মনের 4 বছরের কষ্ট চোখের জল হয়ে বয়ে গেল। সে কখনো ভাবেনি তার স্বামী এত কষ্ট আর সংগ্রামের মোকাবিলা করেছেন। সে ধীরে ধীরে বাদলের দিকে পা বাড়াল। তার চোখে এখন আর কোনো অভিযোগ নেই, শুধু ভালোবাসা ছিল। সে কাঁপতে থাকা হাত দিয়ে বাদলের মুখ ছুঁল আর বলল, আপনি জানেন, আমি কখনো আপনার পথ চেয়ে বসে থাকা ছাড়িনি। আমার সবসময় বিশ্বাস ছিল যে আপনি নিশ্চয়ই ফিরবেন। এটা শুনে বাদল নিজেকে আর আটকে রাখতে পারল না। তার চোখ থেকেও জল ঝরতে শুরু করল। সে সিয়ার হাত ধরে নিল। 4 বছরের কষ্ট, 4 বছরের অপেক্ষা সেই মুহূর্তে শেষ হয়ে গেল। নেহা আর কাজলও তাদের দাদা আর বৌদির কাছে চলে এলো। 4 জন একে অপরকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তটা শুধু এক মিলনের মুহূর্ত ছিল না, বরং 4 বছরের সংগ্রাম, কষ্ট আর বিশ্বাসের জয়ের মুহূর্ত ছিল। পরের দিনই বাদল নিজের ক্ষমতা ব্যবহার করে নিজের বাড়ি ফিরে পেল। সে সেই পুরনো বাড়িটাকে আবার নতুন করে তৈরি করা শুরু করল। এখন সেই বাড়ি আগের চেয়েও বেশি মজবুত আর সুন্দর হতে চলেছিল। গ্রামের মানুষ এখন সিয়া আর তার বোনদের সম্মানের নজরে দেখতে শুরু করেছিল। সেই মানুষগুলোই যারা আগে তাদের নিয়ে হাসাহাসি করত, এখন তাদের সামনে মাথা নত করত। কয়েক মাস পর নেহা তার পড়াশোনা আবার শুরু করল, আর কাজলও কলেজে ভর্তি হয়ে গেল। এখন তারা আর মজুর নয়, বরং নিজেদের স্বপ্নের দিকে এগোচ্ছিল। এক বিকেলে যখন সূর্য ডুবছিল, সিয়া আঙিনায় দাঁড়িয়েছিল। বাদল তার কাছে এলো। সে আলতো করে বলল, এখন তোমাকে আর কখনো একা ছাড়ব না। সিয়া হাসল। সে বলল, আমি জানি। সেদিন সেই ছোট ঘরে শুধু 4 জন মানুষ ছিল না, সেখানে একটা বিশ্বাস ছিল, একটা সম্মান ছিল, আর একটা এমন ভালোবাসা ছিল যা সব মুশকিলকে হারিয়ে নিজেকে আরও মজবুত করে নিয়েছিল। তাদের গল্প এই কথার সাক্ষী হয়ে রইল যে বিশ্বাস যদি খাঁটি হয়, তবে সময় যতই কঠিন হোক না কেন, শেষে জয় তারই হয় যে কখনো হার মানে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। দেখা হবে আবার এক নতুন আর ইন্টারেস্টিং গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।